বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে এবং এবার দ্বিপাক্ষিক বৈঠক দুই সরকার প্রধানের মধ্যে। বিষয়টি কিভাবে দেখছেন আপনি? প্রথমত, ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর দ্বিতীয়ত, বাংলাদেশেও দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথম শেখ হাসিনা সরকার পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে। দুটো দেশেরই তাদের নিজ নিজ দেশেরকে উন্নয়নের বিভিন্ন লক্ষ্যমাত্রা স্থির করেছে। কিন্তু বর্তমান যে অবস্থা, বিশ্বের যা পরিস্থিতি, তাতে এই দুটি দেশ, যেটা এখন এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে মানে দ্রুত গতিতে উন্নতশীল দেশ, তাদের দুজনের একত্রে একটি মঞ্চে আসা এবং একত্রে যৌথ পদক্ষেপ নেওয়া, যে সার্বিক মানুষের যে সংকট তাকে মুক্তি দেওয়া, সেই কারণে বিভিন্ন ধরনের আমার মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং যে সিদ্ধান্ত হতে পারে, যেগুলোকে আমরা বলতে পারি ভবিষ্যতের মাইল ফলক হতে পারে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। আর এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নির্বাচনের পর ভারতে প্রথম আসছেন দ্বিপাক্ষিক বৈঠকে। এর আগেও এসেছিলেন, গত 2023 থেকে ধরলে তো 3বার তার আসা হয়ে গেছে। ফলে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা, এটাকে অন্য কোনো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় না। এটা একটা অন্য ধরনের সম্পর্ক, যেটা কূটনৈতিক পরিভাষায় বলা হয় রিলেশনস বিয়ন্ড স্ট্র্যাটেজি, মানে কৌশলগত অংশীদারিত্বেরও ঊর্ধ্বে একটা সম্পর্ক। ফলে নিশ্চিতভাবে আমার ধারণা, দু দেশের মধ্যে যে আলোচনা হবে, দু দেশের যে অমীমাংসিত বিষয়গুলি আছে দুটি দেশেরই, সেই বিষয়ে কোনো একটা সমঝোতা হয় কিনা, এটা দেখার অপেক্ষায় আমরা থাকবো। যেটা হলে হয়তো দু দেশের মানুষেরই উপকার হবে। যখনই অমীমাংসিত ইস্যু আসে তখন দুটো বিষয়ে খুব সামনে আসে। একটা হচ্ছে যে ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক, দুই তিস্তা জল চুক্তি। এই দুটো ইস্যু ছাড়াও অনেক অমীমাংসিত ইস্যু আছে, কিন্তু একেবারে মানে চোখে পড়ার মতো দুটো বিষয়, এবং যেটা বারবার আলোচনা হয়। রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপ্রধানরা বৈঠক করেন, কিন্তু আমরা বাস্তবে কিছু দেখতে পারি না। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এখন যেটা হচ্ছে, যেভাবে মানে কোনো নদীর পানি বন্টনের ইস্যু, যেটা আমি যেমন ব্যক্তিগতভাবে তো মনে করি যে তিস্তা নদীর পানির মানে ন্যায্য ভাগ বাংলাদেশের পাওয়ার অধিকার আছে নিম্ন অধিকার রাষ্ট্র হিসেবে। কিন্তু ভারতের সংবিধানগত কারণে প্রাদেশিক রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তাদের আপত্তির কারণে এটা হয়ে উঠছে না। যেমন গঙ্গা পানি চুক্তি হয়েছিল, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের সম্মতি দিয়েছিলেন, উদ্যোগও নিয়েছিলেন। এক্ষেত্রে যেহেতু হচ্ছে না, সেজন্য এখন যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে বিকল্প কোনো পথ আছে কি। সেই বিকল্প পথটা হচ্ছে, চুক্তিটা যেমন আছে সেটা যখন হবে হবে, কিন্তু তার আগে যেটা এই মুহূর্তে দরকার, যে যে মানে শুখা মরশুমে পানির সরবরাহ কি করে তিস্তাতে বাড়ানো যায়, সেক্ষেত্রে দুটি দেশ যৌথভাবে কোনো প্রকল্প নিতে পারে কিনা। যেটা চায়, বাংলাদেশ একটা প্রকল্প তৈরি করছে যে তিস্তা ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট প্ল্যান। সেই প্ল্যানটাতে পৃথিবীর আরো অনেক দেশও আগ্রহ দেখিয়েছে, কিন্তু শেখ হাসিনা চান, যদি ভারত, যেহেতু তিস্তা ভারত থেকে উৎপন্ন হয়েছে, ফলে এই ব্যাপারে যদি ভারত সরকার যদি এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেন, যেটা ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা যখন গিয়েছিলেন গত মাসে, সেই সময় তিনি বলেও এসেছিলেন যে ভারতের ব্যাপারে আগ্রহ আছে। তাহলে এই তিস্তা পানির চুক্তির বিষয়টা স্বাক্ষরিত না হলো, কিন্তু তিস্তার যে মূল পানির যে সমস্যা, অর্থাৎ ড্রেজিং এর সমস্যা, কি করে পানি ওখানে বাড়ানো যায়, এবং কি করে এই যে বর্ষার সময় উভয় দেশেই তিস্তাতে বন্যা হচ্ছে, সেই পানিগুলো কোনো ব্যবহার করা যাচ্ছে, এই ব্যাপারে একটা ইনোভেটিভ, একটু উদ্ভাবনী একটি প্রকল্পের কথা শেখ হাসিনা ভেবেছেন। সেই বিষয়টাতে হয়তো কোনো আলোচনা হবে বলে আমার মনে হয়। যা এক অমীমাংসিত বিষয়, যেটা বাণিজ্যিক ঘাটতির কতগুলো পণ্য আছে যেগুলো বাংলাদেশকে ভারত থেকে নিতেই হয়, ফলে স্বাভাবিক একটা ঘাটতি থেকেই যাবে। যেমন হচ্ছে তুলা, তুলা না নিলে বাংলাদেশে গার্মেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তুলাটা ভারত থেকেই যায় মূলত বেশিরভাগ। তুলা ছাড়া এই মুহূর্তে ডিজেল পেট্রোলও যাচ্ছে, বিদ্যুতেরও সব তার একটা দাম আছে। সব মিলিয়ে যে ঘাটতিটা, যেটা 20 বিলিয়ন ডলারে পৌঁছেছে বাণিজ্য, তার মধ্যে 18 বিলিয়ন ডলার ভারতের রপ্তানি, 2 বিলিয়ন ডলার বাংলাদেশ এতদিনে উঠতে পেরেছে। কিন্তু এরও একটা সমাধানের পথ ভাবা হয়েছে। এই সমাধানের পথ হচ্ছে দুটো। একটা হচ্ছে, বাংলাদেশ সরকার ভারতের শিল্প
সংস্থাগুলোর জন্য এসিজেড তৈরি করার কথা বলেছে। সেই এসিজেডে যদি ভারতীয় শিল্পপতিরা লগ্নি করেন, বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে যে পণ্য উৎপাদিত হবে সেটা যদি অন্য দেশে রপ্তানি হয়, তাহলে সেটা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ঘাটতিটা অনেক কমে যায়। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সুসংগত আর্থিক চুক্তি বা সেপা, এই সেপার ব্যাপারে একটা এইবারের সফরে খুব বলিষ্ঠ কোনো একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ যেটা ভারত সরকারের একটা সমীক্ষায় দেখা গেছে, যদি সেপা ইমপ্লিমেন্টেড হয় তাহলে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির পরিমাণ 120% বেড়ে যাবে। ফলে এই বাণিজ্যটা কিন্তু তখন প্রায় সমানে সমানে এসেও দাঁড়াতে পারে যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়। ভারতের দিক থেকে অমীমাংসিত বলতে, ভারত চায় যে আরো বেশি নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাটা আরো নিবিড় হোক। নিবিড় বলতে ভারত সরকার চায় প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতাটা বাড়ুক। $500 মিলিয়ন প্রতিরক্ষা খাতে একটা লাইন অফ ক্রেডিট বহুকাল আগে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার কোনো কারণে সেটা এখন সদ্ব্যবহার করে। সেইটা দিয়ে শুরুটা হোক, এরপরে ভারত বাংলাদেশ সামরিক সহযোগিতা, দুদেশের মধ্যে সামরিক মহড়া যেগুলো অনেকদিন বন্ধ আছে, এইগুলো যদি সুবিধাগুলো বাড়তে থাকে, এর সঙ্গে তো কানেক্টিভিটির প্রশ্ন, তো কানেক্টিভিটি তো আছেই। রেল যোগাযোগের ক্ষেত্রে দাদা রেল যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে নতুন রেল যোগাযোগের কথা ভাবা হচ্ছে, এবং এও ভাবা হচ্ছে দুদেশের সীমান্ত এলাকায় নতুন নতুন সীমান্ত হাট তৈরি করা। বিশেষ করে ফেনী নদীর ওপর দিয়ে যখনই যাতায়াত চালু হয়ে যাবে, সেই সময় কিন্তু বাণিজ্য প্রচুর বাড়বে, এবং সেই বাণিজ্য বাড়ানোর জন্য দুদেশের মধ্যে সীমান্ত হাট তৈরি করারও একটা পরিকল্পনা রয়েছে ত্রিপুরায়, প্লাস মেঘালয়তেও প্রস্তাব আছে। ফলে আমার ধারণা যে মূলত যাতে বাংলাদেশের মানুষের আর্থিক উন্নয়ন ঘটে, সাধারণ মানুষের, এবং যেটা উপকৃত হন ভারতীয়রা, এমন কোনো একটা অভিন্ন কর্মসূচি নিয়েই আলোচনা হবে বলে আশা করি।